সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, আজকে ইরানের কৌশলগত অবস্থান এবং এটা কিভাবে শত্রুর মুখে ঢাল হয়ে দাঁড়িয়েছে এই বিষয়টা নিয়ে একদম ডিটেলস আলোচনা করব। আশা করি খুবই ভালো লাগবে। আপনারা অনেক সময় জানতে চান ইরানের অবস্থান কেমন, কিভাবে ইরান টিকে থাকে, ইরানের ভূপ্রকৃতি কি, ইরানের কৌশলগত অবস্থানটা কেমন, পাহাড় পর্বত, নদী নালা, সাগর, উপসাগর ইত্যাদি ইত্যাদি। এইগুলো নিয়ে একদম পূর্ণাঙ্গ দীর্ঘ একদম ক্লিয়ার আলোচনা করব। আশা করি আপনাদের সবার এই আলোচনাটা খুবই ভালো লাগবে এবং শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। আপনাদের সবার নিশ্চয়ই মনে থাকার কথা, আমি অনেক ভিডিওতে বলেছি, ইরানের দক্ষিণ পাশে পারস্য উপসাগর আর উত্তর পাশে কাস্পিয়ান সাগর, দক্ষিণ পশ্চিম পাশে জাগ্রস পর্বতমালা আর উত্তর পূর্ব পাশে আলবর্স পর্বতমালা। খেয়াল করে দেখুন, তাহলে কোনো পাশ কিন্তু প্রকৃতপক্ষে সাগর আর পাহাড় দিয়ে ঘেরাও হতে বাকি নেই। দুই দিকে পাহাড়, দুই দিকে সাগর। কি অদ্ভুত এবং আশ্চর্যজনক একটা অবস্থান আপনি চিন্তা করুন। কেন আশ্চর্যজনক এবং অদ্ভুত বলছি? অনেকগুলো কারণে, একটা দুইটা না, অনেকগুলো। এগুলো নিয়ে ডিটেলস আলোচনা করি। যদি বলি, এই যে পারস্য উপসাগর দেখেন, পারস্য উপসাগর সেই হরমুজ প্রণালী থেকে শুরু করে একেবারে কুয়েত, ইরাক, সৌদি আরবের উত্তর পশ্চিম কোণা এ পর্যন্ত বিস্তৃত। এই পারস্য উপসাগরের পুরো উত্তর পাড় জুড়ে ইরান, আর আমি সবসময় বলি দক্ষিণ এবং পশ্চিম পাড় জুড়ে, আর পশ্চিম এবং দক্ষিণ পাড় জুড়ে ইরাক, কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং সব শেষে নিচেই ওমান। এই আছে, একাই এক পাশ জুড়ে ইরান। মানে কি অদ্ভুত এবং বিশেষ মনে হয় যে আল্লাহর রহমত প্রাপ্ত একটা দেশ। তো এই যে পারস্য উপসাগরে তো সম্পদের খনি, পারস্য উপসাগর নিজেই একটা সম্পদ, আর এর ভিতরে তো খনি আছে। এই পারস্য উপসাগরে ইরানের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র সাউথ পার্স এই পারস্য উপসাগরে অবস্থিত, যেটার একটা অংশ কাতার পায় আর বড় অংশটা পায় ইরান। এই পারস্য উপসাগরে বেশ কিছু দ্বীপ আছে, তার বেশিরভাগ দ্বীপের মালিকানা হচ্ছে ইরানের। হরমুজ প্রণালীর এখানে তো অনেকগুলো দ্বীপ, এবং অবাক করা ব্যাপার, এই সমস্ত দ্বীপের অনেকগুলোতে এমন দারুণ সব পর্যটন কেন্দ্র গড়ে তুলেছে ইরান, যেগুলো দেখলে একদম চোখ ধাঁধা লেগে যায়। আবার এই সমস্ত দ্বীপ তেল গ্যাস পরিবহনের, স্টোরেজ করার, রিফাইন করার বিরাট বিরাট কেন্দ্র। আবার সেখানে আইআরজিসির, ইরানের সামরিক বাহিনীর দারুণ সব উপস্থিতি, ব্যাপক উপস্থিতি। পারস্য উপসাগরের কথা গেল, এবং এই পারস্য উপসাগরে হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালীকে কন্ট্রোল করে ইরান সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে, সারা বিশ্বের তোলপাড় সৃষ্টি করেছে, সেই হরমুজ প্রণালী ইরান এবং ওমান কন্ট্রোল করে, এটা আমরা আজকাল সবাই জানি। অর্থাৎ বিশ্বের 1/5 অর্থাৎ 5 ভাগের 1 ভাগ জ্বালানি, তেল এবং গ্যাস এই পথে, এই হরমুজ প্রণালী পার হয়ে বিশ্বের বিভিন্ন দেশে দেশে চলে যায়। সেই হরমুজ প্রণালীর কন্ট্রোল কার্যত ইরানের হাতে, ওমান তো তার সাথে আছে। এবং এইখানে বিরাট পাহাড়ি এলাকা, কেউ চাইলেই যে সাগর পথে, বিরাট শক্তিশালী দেশ, সাগর পথে এসে হরমুজ প্রণালী এখানে এসে ইরানের ভিতর ঢুকে যাবে ঝম করে, নো, সেই সুযোগ নেই। পাহাড়ি এলাকা, ওই সমস্ত পাহাড়ে আইআরজিসির এবং ইরানের সামরিক বাহিনীর বিরাট বিরাট ঘাঁটি, ছোট বড় বিভিন্ন রকমের ঘাঁটি, মানে হর হামেশা যেখানে সেখানে। এখান দিয়ে শত্রুরা যদি কখনো ইরানের ভিতরে ঢুকতে চায়, তাহলে ধরুন সেটা মৌচাকে ঢিল মারার মতো অবস্থা হবে। একেবারে আইআরজিসির সেনারা মুহূর্তের ভিতরে ভিড়ে ধরবে, একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন যাবে, উপায় নেই। হরমুজ প্রণালীর ধারে কাছেই আমেরিকার কোনো জাহাজ আসতে পারল না, শুধুমাত্র এই ড্রোন এবং এই ক্ষেপণাস্ত্রের ভয়ে। এই পাহাড় থেকে সব ছোড়া হবে, সব ধ্বংস হয়ে যাবে। তাইলে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালী কিভাবে ইরানের জন্য ঢাল হয়ে দাঁড়িয়েছে, কিভাবে ইরানের জন্য বিরাট সম্পদ হয়ে দাঁড়িয়েছে, কিভাবে আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত হয়ে দাঁড়িয়েছে, খেয়াল করুন। চলে যান আপনি দক্ষিণ পশ্চিম দিকে, অর্থাৎ এখান থেকে পশ্চিম দিকে চলে যান জাগ্রস পর্বতমালা। জাগ্রস পর্বতমালা ইরান থেকে কিন্তু ইরাক পশ্চিম দিকে, এই পশ্চিম সীমান্ত দিয়ে লম্বা উত্তর দিকে চলে গেছে জাগ্রস পর্বতমালা, 1600 কিলোমিটার লম্বা। এবং জাগ্রস পর্বতমালার সর্বোচ্চ যে উচ্চতা, সবচেয়ে বেশি উচ্চতা যেখানে, পিক চূড়া যেখানে, 4400 মিটার এর উচ্চতা। 4400 মিটার মানে 4 কিলোমিটার এবং আরও 400 মিটার, মানে প্রায় 4.5 কিলোমিটার পথ, এত উঁচু। আর লম্বা তো বললাম বিস্তৃত
1600 কিলোমিটার, বিশাল ব্যাপার। অর্থাৎ শত্রুর আগ্রাসন থেকে ইরানকে রক্ষার জন্য এই পাহাড়, এই সাগর ঢাল হয়ে দাঁড়াচ্ছে, আটকে দিচ্ছে, থামো। এই জাগ্রস পর্বতমালা, এই সমস্ত পর্বতমালার চূড়ায় বিভিন্ন জায়গায় বিভিন্ন গিরিপথে সব ইরানের IRGC-র, ইরানের সামরিক বাহিনীর উপস্থিতি, কোনো রকমের দিক ওদিক করার কোনো সুযোগ নেই। এরপরে আপনি ইরানের উত্তর অঞ্চলে চলে যান, তেহরান থেকে। তেহরান কিন্তু ইরানের উত্তর অঞ্চলে অবস্থিত, রাজধানী তেহরান। তেহরান থেকে আরও উত্তরে 400-500 কিলোমিটার পথ গেলে কাস্পিয়ান সাগর পেয়ে যাবেন। সুদীর্ঘ পথ, বিশাল লম্বা, বিরাট লম্বা এরিয়া নিয়ে কাস্পিয়ান সাগরের পাড় পেয়েছে ইরান, বিরাট বড় অংশ, একেবারে প্রায় সেই আর্মেনিয়া, আজারবাইজানের ওই অঞ্চল পর্যন্ত চলে গেছে। বন্দর আঞ্জালি সম্ভবত কাস্পিয়ান সাগরে ইরানের শেষ সীমানা। বন্দর আঞ্জালি রাশিয়ার সাথে বন্দর আঞ্জালির মাধ্যমে সরাসরি লেনদেন হয় ইরানের। আবার অন্যান্য কিছু বন্দর আছে, সেখানেও আসে। এই কাস্পিয়ান সাগর এটা প্রকৃতপক্ষে একটা বদ্ধ হ্রদ, কোনো সাগরের সাথে সরাসরি যুক্ত নেই, এর সাথে কিছু কিছু নদী যুক্ত আছে। এই কাস্পিয়ান সাগর আয়তনে বাংলাদেশের 2টার সমান। সেক্ষেত্রে ছোটোখাটো হ্রদ ভাবার কোনো ব্যাপার নেই, এটা ডেফিনেটলি সাগর। জাস্ট সমুদ্রের কোনো বড় সমুদ্রের সাথে কানেকশন নেই, তাই হ্রদ বলা হয়। টুকিটাকি কিছু নদীর সাথে অবশ্য যুক্ত আছে। তো এখন এই যে কাস্পিয়ান সাগরটা, এটাও কিন্তু ইরানের জন্য এক ধরনের ঢাল হয়েছে এবং এক ধরনের বিরাট বড় নিয়ামত। এই কাস্পিয়ান সাগরের পানি লবণাক্ত। এই কাস্পিয়ান সাগরের তীরে গড়ে উঠেছে ইরানের বিরাট বড় পর্যটন কেন্দ্র। ইরানিরা, আমি যখন তেহরানে ছিলাম, যারা তেহরানে বসবাস করে, চাকরি বাকরি করে, ইত্যাদি ইত্যাদি, তারা সুযোগ পেলেই, ছুটি পেলেই, একটু বড় ছুটি পেলে, 2-3 দিনের ছুটি পেলেই কাস্পিয়ান সাগরের দিকে চলে যায়। আফগানিস্তান এবং তুর্কমেনিস্তানের সীমান্তের কাছে, সমরকান্দ, বোখারা, মাসাদের কাছাকাছি। মাসাদে ইমাম রেজার মাজার, শিয়া মাযহাবের 8ম ইমাম রেজা, তার মাজার আছে মাসাদে, বিশাল বিরাট। একসাথেই এই ইমাম রেজার মাজারে একসাথেই 1 লাখের বেশি মানুষ নামাজ পড়তে পারে, একসাথে, এক জামাতে। কাবা শরীফে যত মানুষ নামাজ পড়তে পারে, তার চেয়ে বেশি মানুষ নামাজ পড়তে পারে ইমাম রেজার মাজারে। এত বড় বিশাল ব্যাপার, সাধারণ কোনো ব্যাপার না। যাই হোক, তো কাস্পিয়ান সাগর উত্তরে, এই সাগর রাশিয়ার সাথে সরাসরি কানেক্টেড। আর এর চারপাশে যে যাদের উপস্থিতি, সেটা হচ্ছে ইরান, তুর্কমেনিস্তান, আপনার কাজাকিস্তান, রাশিয়া, এপাশে আজারবাইজান। এই 5টা দেশ, এই 5টা দেশের অবস্থান কাস্পিয়ান সাগরের চারপাশ জুড়ে। এখানে ইরান এবং রাশিয়ার সবচেয়ে বেশি প্রভাবশালী দেশ। ইরান এবং রাশিয়ার সাথে সরাসরি লেনদেন, বিভিন্ন সময় অস্ত্র সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম এই কাস্পিয়ান সাগর দিয়ে ইজিলি রাশিয়া ইরানের কাছে পাঠিয়ে দিতে পারে। এর জন্য বিমানে আসার কোনো প্রয়োজন নেই, জাহাজে ভরে পাঠিয়ে দিল। 2015 সালে আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং চীন, এই কয়টা দেশের সাথে ইরানের যে পরমাণু চুক্তি হয়েছিল, যেটা JCPOA বলা হয়, এই JCPOA চূড়ান্তভাবে স্বাক্ষর হওয়ার পরে রাশিয়া ইরানকে S-300 দিয়েছিল। S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এই S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এই কাস্পিয়ান সাগরের উপর দিয়ে, অর্থাৎ কাস্পিয়ান সাগর দিয়ে জাহাজে করে আনা হয়েছিল ইরানের বন্দর আঞ্জালিতে। তার মানে ইরান রাশিয়ার কাছ থেকে বা কাজাকিস্তানে বা কোনো দেশের কাছ থেকে যদি অস্ত্র আনতে চায়, তাহলে সহজেই এই কাস্পিয়ান সাগর থেকে আনা সম্ভব। তার মানে এই কাস্পিয়ান সাগর ইরানের নিরাপত্তা এবং প্রতিরক্ষার জন্য হেল্প করছে, ঢাল হয়ে দাঁড়িয়েছে। আবার বিশাল প্রচুর পরিমাণে মাছ এখান থেকে পাওয়া যায়, বহু রকমের মাছ পাওয়া যায়। এটা একটা প্রাকৃতিক সম্পদ হয়ে গেল, খাদ্যের যোগান দিচ্ছে কাস্পিয়ান সাগর ইরানকে। আর এর কুল জুড়ে প্রচুর পরিমাণে পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে, যেটা ইরানের জাতীয় অর্থনীতিতে বেশ একটা বড় রোল প্লে করে। এবং এই কাস্পিয়ান সাগর থাকার কারণে ইরানের উত্তর অঞ্চলকে বলা হয় সোমাল। এই সোমালে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। ইরানের তেহরান, এই সমস্ত দিকে অনেকটা মরুভূমির মতো অবস্থা, অত বৃষ্টি নেই। কিন্তু কাস্পিয়ান সাগরের ওই অঞ্চল, যেটা উত্তর অঞ্চল, এই উত্তর অঞ্চলে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। সেটা জাস্ট বাংলাদেশের মতো দেখতে। তেহরান থেকে যখন আপনি সোমালে যাবেন, উত্তর অঞ্চলে গেলে সেখানে সবুজের সমারোহ, গিলান প্রদেশ, এবং সে এলাকায় প্রচুর পরিমাণে কমলা, মাল্টা এগুলোর চাষ হয়। সবুজের সমারোহ, পাহাড় আছে, আস্তে আস্তে পাহাড় শেষ হয়ে যাবে। যতই কাস্পিয়ান সাগরের দিকে যাবেন ততই একদম সমতল ভূমি। ধান হয় প্রচুর পরিমাণে, মাঠকে মাঠ, বিরাট বিশাল বড় বড় মাঠ, ফাঁকা,
আমি কয়েকবার গেছি, কিন্তু কোনো সময় মাঠে দেখি না লোক আছে, খুব একটা লোকজন দেখি না, অথচ ধানের ক্ষেত। আমি সাধারণত গিয়েছি এপ্রিল মের দিকে, এই সময় মাঠে মাঠে ধান থাকতো, দেখেছি, কিন্তু লোকজন তেমন একটা পাওয়া যাবে না। এই সোমাল এলাকায়, অর্থাৎ কাস্পিয়ান সাগরের কাছাকাছি যে এরিয়াটা, এই এরিয়াটাতে সমতল ভূমি যেহেতু, একদম রাস্তার সাথে, আমাদের বাংলাদেশে যেমন বিশেষ যে সমস্ত এলাকা খুব সমতল, আমাদের যশোর এলাকায় যেমন রাস্তার পাশে পাশেই বাড়ি ঘরদোর, জাস্ট অনেক বেশি উঁচু না করেই সহজেই বাড়ি ঘরদোর তুলে ফেলা যায়, তেমনি সোমালে একই অবস্থা। আমি সোমালে একবার গিয়েছিলাম, সেখান থেকে আসার সময় বিরাট বড় একটা দেশি মোরগ কিনলাম, জ্যান্ত দেশি মোরগ, 400-500 কিলোমিটার, একটা আলাদা বক্সে। সে এক দারুণ রোমাঞ্চকর অনুভূতি। এরপরে একদম বাংলাদেশের মতো গোল মিষ্টি কুমড়া পাওয়া গিয়েছিল, সবুজ সবুজ, আধা পাকা। তেহরান শহরে কিন্তু এই কলসির মতো লম্বা লম্বা মিষ্টি কুমড়া পাওয়া যায়, কিন্তু সোমালে উত্তরাঞ্চলে বাংলাদেশের মতো গোল মিষ্টি কুমড়া পাওয়া যায়, কিনলাম। সেখানে বিভিন্ন রকমের শাক পাওয়া যায়, বাংলাদেশে যে শুধু ডাটা শাক টাক এগুলো পাওয়া যায়, ওগুলো পাওয়া যায়। ব্যাং ডাকে, এই দোড়া সাপ, ছোট ছোট সাপ, এরকম সাপ দেখা যায়, ফড়িং আছে, বিভিন্ন রকমের পোকা মাকড় আছে, একদম জাস্ট লাইক বাংলাদেশ। আমি সোমালে গিয়ে সোমালের অভিজ্ঞতা নিয়ে লিখেছিলাম তখন, যে ইরানের উত্তরাঞ্চল যেন একখণ্ড বাংলাদেশ, একদম বাংলাদেশের মতো, চমৎকার। বাট আমি যা দেখেছি, ওখানে কৃষক মাঠে খুব একটা দেখিনি, আর মাঠে কৃষক থাকলেও আমাদের বাংলাদেশের কৃষকদের মতো এতটা গরিবী হালত না, প্রচুর জমি এবং মেশিনারিজ দিয়ে চাষবাস। তো এই কাস্পিয়ান সাগর ইরানের জন্য রহমত এবং ঢাল হয়ে দাঁড়িয়েছে। এরপরে যদি উত্তর পূর্বাঞ্চলের কথা বলি, তাহলে একদম আলবোর্জ পর্বতমালা, পৃথিবীর বিখ্যাত একটা পর্বতমালা, আলবোর্জ পর্বতমালা। আমরা ভূগোলে পড়েছি জাগ্রস পর্বতমালা এবং আলবোর্জ পর্বতমালা, এই দুটো পর্বতমালাই ইরানে বিশাল বিরাট অংশ নিয়ে। তো এই আলবোর্জ পর্বতমালার সর্বোচ্চ উচ্চতা যেটা, সেটা হচ্ছে 5600 মিটার। এই 5600 মিটারের ভেতরে যে সর্বোচ্চ শৃঙ্গ, যেটা সবচেয়ে উঁচু চূড়া, যেটা তার নাম হচ্ছে দামাবান্ধ। সেই জায়গার উচ্চতা 5600 মিটার। দামাবান্ধে সারা বছর বরফ জমে থাকে এবং খুব বড় স্কি খেলার জায়গা আছে। তো এই যে আলবোর্জ পর্বতমালা, ইরানের উত্তরাঞ্চল কিন্তু খুব ধনী অঞ্চল, আর তেহরানের উত্তরাঞ্চল আরও ধনী অঞ্চল। তো এই আলবোর্জ পর্বতমালা, এটাও যেহেতু খুব উঁচু পর্বতমালা, বিরাট, এবং 900 কিলোমিটার এলাকা জুড়ে এর বিস্তৃতি। তো সেক্ষেত্রে শত্রু এই আলবোর্জ পর্বতমালা ডিঙে ইরানে আক্রমণ করার কোনো সুযোগ সহজে পায় না। এমনকি বিমান দিয়ে হামলা চালাতে গেলেও তার একটা জটিলতা আছে। ওর পাশে জাগ্রস পর্বতমালা, এর পাশে আলবোর্জ পর্বতমালা, সেক্ষেত্রে শত্রুরা খুব একটা সুবিধা করতে পারে। এর হিল টপগুলোতে, পাহাড়ের উঁচু উঁচু জায়গা যেখানে পজিশন করা যায়, যেখানে ঘাঁটি আছে, সেখান থেকে অ্যান্টি এয়ারক্রাফট গান থেকে শুরু করে বিভিন্ন রকমের প্রতিরক্ষা সরঞ্জাম সেট করা। তো এই যে ইরানের কৌশলগত একটা অবস্থান, এই অবস্থান সত্যিই ইরানকে যেমন অনন্য করেছে, তেমনি ভূ প্রকৃতির বৈচিত্র্য দান করেছে, তেমনি ইরানের জন্য বিরাট একটা প্রোটেকশনের ব্যবস্থা হয়েছে, ঢাল হিসেবে কাজ করছে, তেমনি বিরাট সম্পদের আধার হয়ে দাঁড়িয়েছে। ইরানের এই সমস্ত সম্পদের প্রতি শত্রুদের লোলুপ দৃষ্টি আছে, কিন্তু ঢাল হয়ে দাঁড়িয়েছে যে হরমুজ প্রণালী, জাগ্রস পর্বতমালা কিংবা আলবোর্জ পর্বতমালা, এই ঢাল কিন্তু শত্রুকে ঠেকিয়ে রেখেছে। শত্রু সহজে এখানে এই ঢাল ক্রস করে আসতে পারে না। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা আমি এখানেই শেষ করতে চাই। যাবার আগে আপনাদের কাছে জানতে চাই ইরানের ভূপ্রকৃতি নিয়ে, কৌশলগত অবস্থান নিয়ে আজকে যে আলোচনাটা করলাম, এই আলোচনাটা আসলে আপনাদের কাছে কেমন লাগলো? আপনারা কি মনে করেন আসলে আমি যা বললাম এগুলো ইরানের জন্য অনেক বড় ঢাল হয়ে দাঁড়িয়েছে? আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।